গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 55 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু 54টা ক্লাস কভার করে নিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে কিন্তু তোমাদের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে প্রিভিয়াস ক্লাসগুলো। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে তোমাদের ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর সেখান থেকে করে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, তাহলে কিন্তু এক্সামের জন্য বেনিফিট পাবে। একটা কথা বলতে পারি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাস দেখো, তোমাদের এক্সামের আগে পর্যন্ত প্রায় 80টা মতো ক্লাস কিন্তু কভার করানো হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখলে তোমরা এই ক্লাসগুলোর মধ্যে থেকে প্রায় 70 থেকে 80% কোশ্চেন একদম হুবহু কমন পেয়ে যাবে। আর প্রথমে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই কিন্তু নির্দিষ্ট দিন অন্তর বাড়িতে কিন্তু রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটা? এখানে কিন্তু গোলাবে না, এখানে কিন্তু বলেনি যে ভারতের সব থেকে গভীরতম বিন্দু, বলেছি ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটা। তাহলে ইংলিশে বললে কি বলবো? লোয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। লোয়েস্ট লোয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের সব থেকে সর্বনিম্ন বিন্দু কোনটা? তো অ্যান্সার হবে কুট্টানাদ। কুট্টানাদ কোন স্টেটে অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। সর্বনিম্ন বিন্দু কেন বলা হচ্ছে? কারণ এটা সমুদ্র যে পৃষ্ঠ আছে, সমুদ্র যে তল আছে, সেই সমুদ্র পৃষ্ঠ থেকে এই কুট্টানাদ জায়গাটা 2.2 মিটার কিন্তু ডাউনে অবস্থিত। অর্থাৎ সমুদ্রের তল থেকে এটা 2.2 মিটার কিন্তু নিচে অবস্থিত। তাই অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, কুট্টানাদ। তাহলে এখান থেকে আরো দুটো তিনটে পয়েন্ট তোমাদের জানতে হবে। লোয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া জেনে গেলে, যদি কোশ্চেন দেয় যে হাইয়েস্ট হাইয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, তো হাইয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া দিক আর হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, তো ব্যাপারটা একই, যে ভারতের সব থেকে উচ্চতম জায়গা বা ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্গ কি হবে? অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। 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 কাঞ্চনজঙ্ঘার হাইট কত? যেহেতু ভারতের সব থেকে উচ্চতম, তো এর হাইট কত সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। তো এর হাইট কত? 85-86 মিটার হলো কাঞ্চনজঙ্ঘার হাইট। কোশ্চেন দেবে যে ভারতের গভীরতম বিন্দু কোনটা, অর্থাৎ ডিপেস্ট ডিপেস্ট পয়েন্ট অফ ডিপেস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। তো অ্যান্সার কি করবে? ভারতের সব থেকে গভীরতম বিন্দু কোনটা? ভারতের সব থেকে গভীরতম বিন্দু হলো ভারত মহাসাগরের সুন্ডা ট্রেন্স। কি বললাম নাম? সুন্ডা ট্রেন্স। সুন্ডা ট্রেন্স কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে। ভারত মহাসাগর অর্থাৎ ইন্ডিয়ান ওশানে সুন্ডা ট্রেন্স। এই সুন্ডা ট্রেন্সটা অপর আরেকটা কিন্তু নাম আছে, সেটাও কিন্তু এক্সামে দেয়। তো এর অপর নাম কি? এর অপর নাম জাভা ট্রেন্স, অর্থাৎ সুন্ডা ট্রেন্স জাভা ট্রেন্স নামেও কিন্তু এটা পরিচিত। আচ্ছা, ডিপেস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া জানলে আরেকটা কোশ্চেন এখান থেকে দেয় যে ডিপেস্ট পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে গভীরতম বিন্দু। পয়েন্ট ডিপেস্ট পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড বা অন দ্য আর্থ, পৃথিবীর সব থেকে গভীরতম বিন্দু। তো পৃথিবীর সব থেকে গভীরতম বিন্দু হলো মারিয়ানা খাত। মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেন্স। কোশ্চেন দেয় মারিয়ানা ট্রেন্স বা মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? তো এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেন্স বা মারিয়ানা খাত, যেটা পৃথিবীর সব থেকে গভীরতম বিন্দু। এবার এখান থেকে দেখো অপশন সিতে আছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট এটা হলো ভারতের যে মূল ভূভাগ। ভারতের কোশ্চেন এখান থেকে দুটো দেয়, ভারতের মূল ভূভাগের সব থেকে দক্ষিণতম বিন্দু কোনটা আর ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দু কোনটা। তো ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দু যদি দেয় তখন অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট। আর
আচ্ছা লিখেই দিচ্ছি। আর ভারতের মূল ভূভাগের যদি দক্ষিণতম বিন্দু দেয় তখন অ্যান্সার হবে কন্যাকুমারী। আচ্ছা এখান থেকে তোমরা এইভাবে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ দাগ টানো, এখান থেকে কোশ্চেন দেয়, আশা করি প্রত্যেকেই জানো ওপর দিকটা নর্থ, নিচে হলো সাউথ, ডান সাইডে হলো ইস্ট এবং লেফট সাইড হলো ওয়েস্ট। কোশ্চেন দেবে ভারতের সব থেকে উত্তরতম বিন্দু বা নর্দার্ন পয়েন্ট কোনটা। তো ভারতের সব থেকে উত্তরের দিকে যে বিন্দুটা আছে উত্তরতম বিন্দু তাকে কি বলা হয়, বলা হয় ইন্দিরা কোল। ইন্দিরা কোল বলা হয়। কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। আর ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দু কোথায়? ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে। এটা কোশ্চেন দিলে কোশ্চেন দেবে কি? কোশ্চেন দেবে যে সাউথ মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। আর এক্ষুনি যেটা বললাম যে ভারতের মূল ভূভাগের দক্ষিণতম বিন্দু, তাহলে ভারতের মূল ভূভাগের দক্ষিণতম বিন্দু এরকম জায়গায় অবস্থিত। সেটা কোথায়? মূল ভূভাগের দক্ষিণতম বিন্দু অবস্থিত হলো কোথায়? কন্যাকুমারী। কন্যাকুমারী। এখানে কোশ্চেন কি দেবে যে ইন্ডিয়াস সাউথ মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান মেনল্যান্ড। সাউথ মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান মেনল্যান্ড অর্থাৎ ভারতের মূল ভূভাগের যে সব থেকে দক্ষিণতম বিন্দু সেটা হবে কি? কন্যাকুমারী। ভারতের সব থেকে পূর্বতম বিন্দু কোনটা? সব থেকে আচ্ছা যদি কোশ্চেন দেয় ভারতের সব থেকে পূর্বতম রাজ্য কোনটা, তো পূর্বতম বিন্দু বা পূর্বতম রাজ্য এখান থেকে দুটো কোশ্চেনই তোমাদের হয়ে যাবে। সেটা কি? সেটা হলো কিবিথু। কিবিথু কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আর ভারতের সব থেকে পশ্চিমতম বিন্দু কোথায় বা ভারতের সব থেকে পশ্চিমতম রাজ্য কোনটা? তো অ্যান্সার একটাই হবে কি? গুজরাট। গুজরাটের কোথায় ভারতের সব থেকে পশ্চিমতম বিন্দু? সেটা হবে গুহারমতি। কোথায়? গুজরাট। তাহলে ভারতের সব থেকে উত্তরতম, দক্ষিণতম আর ইন্ডিয়ান মেনল্যান্ডের সব থেকে দক্ষিণতম আর ভারতের পূর্বতম এবং ভারতের পশ্চিমতম বিন্দু কোথায়? এক্সামে কোশ্চেন দেবে, অবশ্যই কিন্তু ম্যাপের সহকারে মাথায় রাখবে। আর এই যে এক্সট্রা পয়েন্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফে তোমরা পাবে না। এর আগের ক্লাস পর্যন্ত যে পিডিএফ প্রোভাইড করা হয়েছে সেখানে পর্যন্ত কিন্তু আমরা এই এক্সট্রা ফ্যাক্ট যেগুলো তোমাদের বোর্ড ওয়ার্কিং করায় এগুলো কিন্তু তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করেছি, কিন্তু অনেকের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় বা অনেক স্টুডেন্ট এমন আছো যারা ক্লাস না থেকে শুধুমাত্র পিডিএফ দেখো, তো সেই ক্ষেত্রেই কিন্তু আমরা এই এক্সট্রা ফ্যাক্টগুলো নেক্সট পিডিএফ থেকে প্রোভাইড করব না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা ডাউনলোড করতে পারবে। আর এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই খাতায় ক্লাসের পাশাপাশি ক্লাস দেখবে এবং তার পাশাপাশি খাতায় নোট ডাউন করবে। তো পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে সেটা একবার বলে দিই। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লেখাটা @TheLearningExpertSD, লাস্ট দুটো অক্ষর কিন্তু বড় হাতের আছে। তো এটা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে আমাদের গ্রুপ পেয়ে যাবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে যদি টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে সরাসরি তোমরা টেলিগ্রাম গ্রুপে চলে যাবে এবং সেখান থেকে আমাদের আজকের ক্লাসে বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। পরে চলে আসো, দেখো মৌলিক কর্তব্য, ইংলিশে বলবো কি ফান্ডামেন্টাল ডিউটি, কোন অংশে রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে পার্ট 4 এর এ তে, কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের ব্যাপারে বলা হয়েছে। তো মৌলিক কর্তব্য থেকে কিছু কোশ্চেন এখান থেকে রিলেট করে নাও। মৌলিক কর্তব্য কোশ্চেন দেবে কোন আর্টিকেলে রয়েছে? তো মৌলিক কর্তব্য আছে আর্টিকেল নাম্বার 51 এতে। আর যদি অংশ দেয় কত নম্বর পার্টে? তো পার্ট নাম্বার 4 এর এতে বলা আছে কি মৌলিক কর্তব্যের কথা। এই মৌলিক কর্তব্য আমাদের ভারতের সংবিধান যখন লাগু হয়, কবে লাগু হয়েছিল ভারতের সংবিধান? 26
জানুয়ারি 1950। গৃহীত হয়েছিল কবে? 26 নভেম্বর 1950। তো যখন লাগু হয়েছিল তখন মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে কিন্তু ছিল না, পরবর্তীতে এটাকে অ্যাড করা হয়েছে। তো অ্যাড হয়েছে কবে? কোশ্চেন দেয় কততম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। 42তম 42তম অ্যামেন্ডমেন্ট, 42তম সংশোধনের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছে। কত সালে 42তম সংশোধনী হয়েছিল? 1976 সাল, সালটাও কিন্তু মনে রাখতে হবে। তো এই যে অ্যাড হয়েছে, কতটা মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল? তো এখন মৌলিক কর্তব্যের সংখ্যা কটা সেটা আগে জানার দরকার। তো এখন মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টা। 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সর্বপ্রথম যখন মৌলিক কর্তব্য অ্যাড হয়, তো তখন মৌলিক কর্তব্য কটা অ্যাড হয়েছিল? তো 10টা মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল। তাহলে এখন বলেছি কটা? 11। তখন অ্যাড হয়েছিল 10টা, তাহলে আরো একটা পরে নিশ্চয়ই অ্যাড হয়েছে, অর্থাৎ 11 নম্বর মৌলিক কর্তব্য অ্যাড হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো 86তম অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে হয়েছে। কবে হয়েছিল 86তম সংশোধনী? 2002 সালে 86তম সংশোধনী কিন্তু হয়েছিল। কোশ্চেন দেবে এই যে মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে যুক্ত করার জন্য বা মৌলিক কর্তব্যটাকে লাগু করার জন্য যে সুপারিশ করেছিল কোন কমিটি? কোন কমিটি সুপারিশে মৌলিক কর্তব্যটাকে লাগু করা হয়? তো মনে রাখবে, বাই সর্দার শরণ সিং কমিটি, বাই সর্দার শরণ সিং, সর্দার শরণ সিং কমিটি এর সুপারিশে কিন্তু মৌলিক কর্তব্যটাকে লাগু করা হয়েছিল। কোশ্চেন দেবে মৌলিক কর্তব্য থেকে আরেকটা লাস্ট কোশ্চেন আছে। এই যে কোশ্চেনগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো এক্সামে দিয়েছে। তো লাস্ট কোশ্চেন যেটা ফান্ডামেন্টাল ডিউটি থেকে, সেটা হলো যে ফান্ডামেন্টাল ডিউটি আমরা নিয়েছি কোন দেশের সংবিধান থেকে? কোথা থেকে আমরা এটাকে নিয়েছি? তো ফান্ডামেন্টাল ডিউটিস টেকেন ফ্রম ইউএসএসআর, বা অপশানে ইউএসএসআর এর পরিবর্তে রাশিয়াও কিন্তু লেখা থাকতে পারে। আগে রাশিয়ার নাম ছিল কি ইউনিয়ন সোভিয়েত, সোভিয়েত নাম ছিল, সেই সোভিয়েত ইউনিয়ন নাম ছিল, সেই কারণে কিন্তু ইউএসএসআর পরবর্তীতে রাশিয়া নাম হয়েছে। তো রাশিয়াও থাকতে পারে অপশানে, বা ইউএসএসআরও থাকতে পারে। চলে আসো পরের কোশ্চেন। ইলেকট্রাম কার সংমিশ্রণে তৈরি মিশ্রণ ধাতু? তো ইলেকট্রাম একটা কিন্তু সংকর ধাতু। তো এই ইলেকট্রামের মধ্যে কোন কোন ধাতু থাকে? থাকে এর মধ্যে সোনা, থাকে এর মধ্যে রূপো, রূপো অ্যান্ড গোল্ড। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কিছু সংকর ধাতু এখান থেকে দেখে নাও, যদিও এর আগেও কিন্তু পড়ানো হয়েছে। তো ফার্স্টে লেখো টাইপ মেটাল, টাইপ মেটাল। টাইপ মেটাল কোন কোন ধাতুর সংকর ধাতু? টাইপ মেটাল হলো টিন অর্থাৎ এসএন, লেড পিবি, অ্যান্ড হলো অ্যান্টিমনি এসবি। এই তিনটে ধাতু সংকর ধাতু হলো টাইপ মেটাল। সেকেন্ড লেখো স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল, যে স্টিলে কোনো জং ধরে না, স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল আরেকটা এর পাশাপাশি লেখো, কারণ দুটো একসাথে মনে রাখতে বলেছিলাম। নাইক্রোম তার কি কাজে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক যে হিটার, সেই বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার কিন্তু ব্যবহার করা হয়। তো স্টেনলেস স্টিল এবং নাইক্রোম তার এই দুটো পাশাপাশি লেখালাম এই কারণে, এই দুটোতে তিনটে সংকর ধাতু কিন্তু কমন থাকে। কি কি? একটা হলো লোহা, একটা হলো ক্রোমিয়াম, আরেকটা হলো কি নিকেল। এই তিনটে ধাতু স্টেনলেস স্টিলেও থাকে, আর এই তিনটে ধাতু অর্থাৎ এফি, ক্রোমিয়াম অ্যান্ড নিকেল, এই তিনটে ধাতু কিন্তু নাইক্রোম তারেও থাকে। এবার যেটা আলাদা করে সেটা কি? সেটা হলো স্টেনলেস স্টিলে থাকবে এই তিনটের সাথে কার্বন, নাইক্রোম তারে থাকবে এই তিনটের সাথে ম্যাঙ্গানিজ থাকবে। তো ম্যাঙ্গানিজ থাকলে হবে নাইক্রোম তার, আর কার্বন থাকলে সেটা হয়ে যাবে কি স্টেনলেস স্টিল। কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে জার্মান সিলভার যে সংকর ধাতু, এই জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কতটা থাকে? তো মাথায় রাখবে জার্মান সিলভারে কিন্তু সিলভার একদমই কিন্তু থাকে না। জার্মান সিলভারে সিলভার থাকে না, কিন্তু জার্মান সিলভার পড়ানোর আগে আগে আরো দুটো সংকর ধাতু পড়াবো, তাহলে জার্মান সিলভারটা মনে রাখতে আরো সুবিধা হবে। সেটা হলো লেখো কমন পিতল। পিতলকে ইংলিশে কি বলবো? পিতলকে ইংলিশে বলবো আমরা, পিতলকে ইংলিশে বলবো কি ব্রাশ, ব্রাশ বা পিতল।
আর কাঁসা, নেক্সট লেখো কাঁসা, ইংলিশে বলবো একে ব্রোঞ্জ। তো পিতল কিসের কিসের সংখ্যা ধাতু? আচ্ছা, এই দুটোতে পিতল এবং কাঁসা এই দুটোতেও একটা ধাতু কমন থাকে। কি 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 সেটা? কপার কমন থাকে। পিতলেও কপার থাকে, কাঁসাতেও কপার থাকে। এবার এখান থেকে দেখো যে পিতলে কি থাকে কপারের সাথে থাকে জিঙ্ক, আর কাঁসাতে কি থাকে? কাঁসাতে থাকে হলো টিন। তাহলে কপারের সাথে জিঙ্ক থাকলে হবে পিতল, আর কপারের সাথে টিন থাকলে হবে কি সেটা? কপারের সাথে টিন থাকলে হবে সেটা কাঁসা। এবার চলে আসো জার্মান সিলভার। জার্মান সিলভারে কি থাকে? জার্মান সিলভারে থাকেও কিন্তু কপার, কপারের সাথে থাকে কি? জিঙ্ক। তো অনেক সময় এক্সামে কোশ্চেন দেয়, আচ্ছা জিঙ্কের সাথে আরেকটা ধাতু থাকে সেটা বলে নি, থাকে নিকেল। তো অনেক সময় এক্সামে কোশ্চেন দেয় যে জার্মান সিলভারে থাকে পিতল প্লাস নিকেল। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে পিতল প্লাস নিকেল, কারণ কপার আর জিঙ্ক থাকার অর্থ কি? কপার আর জিঙ্ক থাকার অর্থ হলো কিন্তু পিতল। তো জার্মান সিলভার কি কি দ্বারা তৈরি? কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল দ্বারা কিন্তু তৈরি। নেক্সট লেখো গান মেটাল। গান মেটাল, আচ্ছা গান মেটালে মনে রাখার একটা উপায় বলে দিচ্ছি। গান মেটালে কিন্তু পিতল এবং কাঁসা তে যে যে উপকরণ আছে তিনটেই কিন্তু থাকবে, মানে কপার তো থাকবেই, তার সাথে জিঙ্ক থাকবে, তার সাথে টিনও থাকবে, এবং এর পাশাপাশি আরেকটা ধাতু থাকবে সেটা হলো লেড, পিবি থাকবে এর সাথে। লাস্ট লেখো এখান থেকে যে ফিউজ তার। ফিউজ তারে কি কি ধাতু থাকে? ফিউজ তারে থাকে লেড, আর থাকে কি? টিন। টিন অ্যান্ড লেড থাকে কি? ফিউজ তারে। তো এই সংকর ধাতুগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে এবং খাতায় নোট ডাউন করবে। পরের কোশ্চেনে চলে আসো, নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? তো হরমোনের মতো কাজ করে কোনটা? ভিটামিন ডি। ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা কিন্তু এটা স্টেরয়েড হরমোন, যা ক্যালসিয়াম এবং ফসফেটের শোষণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, অর্থাৎ এটা কিন্তু হরমোনের মতো কাজ করে। আচ্ছা, ভিটামিনের সংখ্যা কটা? বা কোশ্চেন দেয় যে এর মধ্যে কোনটা জলে দ্রবীভূত ভিটামিন, বা কোশ্চেন দেবে এর মধ্যে কোনটা ফ্যাটে দ্রবীভূত ভিটামিন নয়, এইভাবে কিন্তু কোশ্চেন দেয়। তো এখান থেকে ভিটামিনের ব্যাপারে ডিটেলসে জেনে নাও। এখানে নোট করো, ফার্স্টে লেখো যে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, ফ্যাট সলিউবেল ভিটামিন। কি কি ফ্যাট সলিউবেল ভিটামিন? কটা? চারটে হলো ফ্যাট সলিউবেল ভিটামিন। কি কি? ফার্স্ট লেখো ভিটামিন এ, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। ভিটামিন এর রাসায়নিক নাম কি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, তো রাসায়নিক নামগুলো প্রত্যেকটা ভিটামিনের কিন্তু মুখস্থ করতে হবে। তো ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। আর কিছু কিছু ক্ষেত্রে আমি এদের ডিজিজ বলে দেবো, তো যেগুলো বলে দেবো শুধুমাত্র সেই ডিজিজগুলো মনে রাখলেই হবে। তো ভিটামিন এর অভাবে কি রোগ হয়, কি ডিজিজ হয়, সেটা কি? সেটা হলো ব্লাইন্ডনেস, অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস, অর্থাৎ রাত কানা রোগ হয়ে থাকে। আমরা ছোটবেলায় কিন্তু পড়ে এসেছি, ক্লাস 7-8-এ পড়ে এসেছি। পরে লেখো ভিটামিন এর পরে লেখো ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে কি রোগ হয়? রোগ হয় হাড়ের রোগ, অর্থাৎ রিকেট রোগ হয়ে থাকে। ভিটামিন পরে লেখো যে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। টোকো টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। ভিটামিন ই এর অভাবে কি হয়? শরীরে কিন্তু আরবিসি, রেড ব্লাড কর্পোসলের কিন্তু অবক্ষয় হতে থাকে ভিটামিন ই এর অভাবে। এরপর লেখো ভিটামিন এডিই কে। ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। ফাইলোকুইনন হলো ভিটামিন কে এর রাসায়নিক নাম। তো ভিটামিন কে এর অভাবে কি হয়? তোমরা রক্ততঞ্চনের পদ্ধতির ক্ষেত্রে সেখানে পড়েছো যে রক্ততঞ্চনের পদ্ধতিতে কোন ভিটামিন কাজে লাগে? তো ভিটামিন কে কাজে লাগে। তো ভিটামিন কে যদি অভাব হয়ে যায় তাহলে কোথাও যদি কেটে যায় বা কোথাও যদি ক্ষত হয়, তাহলে সেখান থেকে কি হয়? অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সেখান থেকে
অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাহলে এই চারটে হলো কি ফ্যাট সলিউবেল ভিটামিন। এবার এখানে লেখো যে জলে দ্রবীভূত ভিটামিন, নেক্সট পেজে লেখো জলে দ্রবীভূত ভিটামিন বা ওয়াটার সলিউবেল ভিটামিন। ওয়াটার সলিউবেল ভিটামিন কি কি? ওয়াটার সলিউবেল ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের কোশ্চেন দিয়েছিল এক্সামে, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কতগুলো ভিটামিন আছে? তো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে 8টা ভিটামিন আছে। মনে রাখার সহজ উপায় বলে দেবো, তার আগে দেখে নাও কি কি ভিটামিন আছে। আছে ভিটামিন বি ওয়ান। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হলো থিয়ামিন। কি বললাম? ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হলো থিয়ামিন। থিয়ামিনের অভাবে কি রোগ হয়? থিয়ামিনের অভাবে হয় বেরি রোগ হয়। ভিটামিন পরে লেখো ভিটামিন বি টু। ভিটামিন বি টু এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি টু এর অভাবে হয় ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিনের অভাবে কি রোগ হয়? না জানলেও হবে। পরে চলে আসো ভিটামিন বি থ্রি। ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম হলো নিয়াসিন। নিয়াসিনের অভাবে হয় প্লেগরা রোগ। সবকটা মনে রাখার দরকার নেই, যেগুলো বলে দিচ্ছি শুধুমাত্র সেইগুলো মনে রাখবে। এবার চলে আসো ভিটামিন বি ওয়ান হলো, বি টু হলো, বি থ্রি, বি ফোর কে ভুলে যাও। বি ফোর ভুলে গিয়ে চলে আসো ভিটামিন বি ফাইভ। বি ফাইভের নাম কি? রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। ইংলিশে লিখছি প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিনের বি ফাইভের পরে লেখো ভিটামিন বি সিক্স। বি সিক্স এর নাম কি? বি সিক্স এর নাম হলো পাইরিওডক্সিন হলো ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম। পরবর্তী ভিটামিন হলো ভিটামিন বি সেভেন। ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম কি? ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম হলো বায়োটিন। তো ভিটামিন বি ফাইভ, ভিটামিন বি সিক্স, ভিটামিন বি সেভেনের অভাবে কি হয় মনে রাখার দরকার নেই। তো এখানে কি বলেছিলাম? বি ফোর ভিটামিন হয় না, বি ফোরটা ভুলে যেতে। একইভাবে 4 দুগুণ কত হয়? 8। তো 8টাকেও ভুলে যাও। বি এইট কিন্তু কোনো ভিটামিনের নাম নেই। তো 8 ভুলে গেলে তাহলে তারপরে কি আসবে? চলে আসবে 9, অর্থাৎ ভিটামিন বি নাইন। তো ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি? এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছিল। ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি নাইন। বি নাইনের পরে ডাইরেক্ট মনে রাখবে লাস্ট বি কমপ্লেক্সের ভিটামিন, সেটা হলো ভিটামিন বি 12, বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভের নাম কি? সায়ানোকোবালামিন। আচ্ছা, সায়ানোকোবালামিনের অভাবে কি রোগ হয়? রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রোগ হয়। কোশ্চেন দিয়েছিল অ্যানিমিয়া রোগের জন্য দায়ী কোন ভিটামিন? ভিটামিন বি টুয়েলভ হলো অ্যানিমিয়া রোগের জন্য দায়ী। এছাড়া ওয়াটার সলিউবেল ভিটামিন আরেকটা আছে, সেটা হলো কি ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর নাম। এই অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে অর্থাৎ ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? রোগ হয় এসকারভি রোগ হয়ে থাকে। তাহলে কোন ভিটামিন কিসে সলিউবেল বলে দিলাম, রাসায়নিক নাম বলে দিলাম। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কটা ভিটামিন থাকে, তাদের নাম কি, তাদের অভাবে কি রোগ হয়, এবং আদার্স ভিটামিনের অভাবে কি রোগ হয়, প্রত্যেকটা বলে দিলাম। কোনো না কোনো এক্সামে এই প্রত্যেকটা থেকেই কিন্তু এক্সামে কোশ্চেন এসেছে, তো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই খাতায় নোট ডাউন করবে। পরের কোশ্চেনে চলে আসো। অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থটা কে লিখেছেন? তো অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বই হলো অ্যাজ ইউ লাইক ইট।
এছাড়া উইলিয়াম শেক্সপিয়ারের আরো কিছু বই আছে, আরো কিছু নোবেল আছে, সেগুলো এখানে নোট ডাউন করো, এক্সামে কোশ্চেন দেয়। রোমিও অ্যান্ড জুলিয়েট কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার। কোশ্চেন দেবে হ্যামলেট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। কোশ্চেন দেবে অথেলো, অথেলো কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। কোশ্চেন দেবে দ্য টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। কোশ্চেন দেবে জুলিয়াস সিজার, জুলিয়াস জুলিয়াস সিজার কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। কোশ্চেন দেবে, আরেকটা লাস্ট বলছি, দ্য সনেট, দ্য সনেট কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। বিল ক্লিনটনের লেখা সম্ভবত বই এর আগের দিনের ক্লাসেই আলোচনা করেছি, তো এনার লেখা বই হলো মাই লাইফ, হলো এনার লেখা বই। আর এনার ওয়াইফ এর নাম কি? হিলারি ক্লিনটন, হিলারি ক্লিনটন। হিলারি ক্লিনটনের লেখা বইয়ের নাম হলো কি? হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হোয়াট হ্যাপেন্ড। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয় প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ, প্রত্যেকটা এক্সামের জন্য। ক্লাস লাইভ না দেখতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও কিন্তু তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে কখন কোন ক্লাস হবে তার লিঙ্কগুলো কিন্তু আগে থেকে প্রোভাইড করা হয় হোয়াটসঅ্যাপ ব্যাচে। ক্লাসের রুটিনও কিন্তু তোমাদের আগে থেকে প্রোভাইড করা থাকে। এছাড়া এক্সামের যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে কোনো নোটিফিকেশন প্রকাশিত হলো কিনা বা অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো কিনা, সবকিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে তোমাদের সামনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে 9933434203 আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ কিন্তু এই নম্বরে ভিডিও কল করবে না বা নর্মাল কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করে কিন্তু আমাদেরকে ইনফর্ম করবে। তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের জিকে জিএস এর ক্লাস প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস, প্রত্যেকটা ক্লাসে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে এই চ্যানেলে। এবং ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন, তাই আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। এবং চ্যানেলটা যেহেতু নতুন, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো, এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের পিকাসো কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পিএসসির ফেভারিট কোশ্চেন। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে মকবুল ফিদা হুসেন, অর্থাৎ MF হুসেন। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এনাকে ভারতের পিকাসো বলা হয়, জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। পরের কোশ্চেন দেখো, কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো কবির পুরস্কার প্রদান করা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের ক্ষেত্রে। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার। তো এটাও কিন্তু জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো, টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড। টেলিভিশন আবিষ্কার করেছিলেন, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখান থেকে পয়েন্ট লেখো, তোমরা নোট ডাউন করো যে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর লেখো। ইনভেনশন আবিষ্কৃত বস্তু, আর কে আবিষ্কার করেছেন? ইনভেন্টর, ইনভেন্টর। তো ফার্স্টে লেখো এয়ার কন্ডিশন, এসি।
এয়ার কন্ডিশন। তোমরা কেরিয়ারের এসির নাম হয়তো শুনেছো, এবং এই কেরিয়ারের এসি কিন্তু মানে সব থেকে পুরানোতম এসি, অর্থাৎ এসির যে ফাউন্ডার ছিলেন তার নামই ছিল কিন্তু উইলস কেরিয়ার, এবং তার নাম অনুসারে কিন্তু কোম্পানির নাম হয়েছে কি কেরিয়ার। তো কেরিয়ার হলো কিন্তু সব থেকে পুরানোতম কোম্পানি কেরিয়ার। তো এসির ফাউন্ডারকে উইলস কেরিয়ার। সেকেন্ড লেখো অ্যাটম বম। অ্যাটম বোম। অ্যাটম বোম কে আবিষ্কার করেন, অর্থাৎ পারমাণবিক বোমা, যেটা 6 আগস্ট এবং 9 আগস্টে জাপানের হিরোশিমা এবং নাগাসাকির ওপরে আমেরিকা নিক্ষেপ করেছিল, সেই পারমাণবিক বোমার আবিষ্কারককে কে আবিষ্কার করেছিলেন? তো আবিষ্কার করেছিলেন জুলিয়াস ওপেনহেইমার। শুধুমাত্র এইটুকু মনে রাখবে, তো আমি এখানে পুরো নামটা লিখছি না। জুলিয়াস জুলিয়াস আর ওপেনহেইমার, শুধুমাত্র ওপেনহেইমারই মনে রাখবে, ওপেনহেইমার। 3 নম্বর নোট ডাউন করো, প্লেন, এয়ারপ্লেন। এয়ারপ্লেন কে আবিষ্কার করেন? তো এয়ারপ্লেন আবিষ্কার করেন তার নাম হলো, দুজন ব্যক্তি মিলে আবিষ্কার করেছেন। একজনের নাম হলো উইলবার, দুজনেই কিন্তু ভাই ছিলেন, উইলবার। আরেকজন ছিলেন অরভিল। অরভিল অরভিল রাইট। তো অনেক সময় অপশানে দেয় কি রাইটস ব্রাদার, রাইটস ব্রাদার, রাইটস ব্রাদার, অর্থাৎ দুই রাইট ভাই। তো যেটা থাকবে অপশানে সেটাই কিন্তু তোমরা মার্কিং করবে। 4 নম্বরে দেখো, লেখো এখানে 4 নম্বরে ব্যারোমিটার। ব্যারোমিটার, বায়ুর চাপ মাপা হয় কিসে? ব্যারোমিটারের দ্বারা। কে আবিষ্কার করেছিল ব্যারোমিটার? টরিসেলি। টরিসেলি আবিষ্কার করে কি ব্যারোমিটার। 5 নম্বর লেখো যে রক্তের গ্রুপ, অর্থাৎ ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার। 6 নম্বর লেখো এখানে ডিজেল ইঞ্জিন। ডিজেল ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনটা মনে রাখা সহজ উপায় কি, এনার নাম থেকেই হয়ে যাবে সেটা, যে রুডলফ ডিজেল বা রুডলফ রুডলফ ডিজেল। রুডলফ ডিজেল আবিষ্কার করেছিল কি ডিজেল ইঞ্জিন। 7 নম্বরে লেখো, 7 নম্বরে লেখো ডিনামাইট বা ডাইনামাইট। ডাইনামাইট কে আবিষ্কার করে? আশা করি এটা প্রত্যেকেরই জানা উচিত, নোবেল পুরস্কারের নাম শুনেছো। নোবেল পুরস্কার কার স্মরণে দেওয়া হয়? আলফ্রেড নোবেল। কবে থেকে দেওয়া হয়? 1901 সালে। এই আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট। আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে। 8 নম্বর দিয়ে লেখো যে বাল্ব, লাইট বাল্ব। লাইট বাল্ব বলতে এখনকার ওই যে এলইডি না, আগে সেই হলুদ ফিলামেন্টওয়ালা যে লাইট ছিল সেই বাল্ব কে আবিষ্কার করে? আবিষ্কার করে থমাস এডিসন। থমাস এডিসন। 9 নম্বরে লেখো পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল কে আবিষ্কার করেন? পিরিয়ডিক টেবিল কার? তো দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ। নেক্সট লেখো 10 নম্বর দিয়ে পেনিসিলিন। পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট লেখো 11 নম্বর দিয়ে যে রেডিয়াম।
এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে, সেই কারণে কিন্তু লেখানো হচ্ছে। রেডিয়ামকে পিয়ের কুরি আর মাদাম কুরির নাম শুনেছো আশা করি। পিয়ের ও মাদাম কুরি, পিয়ের ও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এনারা পিয়ের অ্যান্ড মাদার কুরি আবিষ্কার করেছিলেন কি তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম। কোশ্চেন দেবে থার্মোমিটার, আমরা যে থার্মোমিটার ব্যবহার করি শরীর যখন, বিশেষ করে ব্যবহার করি কখন, জ্বর হলে। তো থার্মোমিটার, এই থার্মোমিটার কে আবিষ্কার করেন? তো থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও। কোশ্চেন দেবে যে বিবর্তনের তত্ত্ব ইংলিশে কি বলবো, তোমরা বাংলায় লিখে নেবে। থিওরি বাংলায় বলে দিলাম কি, বিবর্তনের তত্ত্ব ইংলিশে কি বলবো, থিওরি অফ ইভলিউশন। থিওরি অফ ইভলিউশন কে দিয়েছিল? এই থিওরিটা দিয়েছিল ডারউইন, চার্লস ডারউইন। চার্লস ডারউইন কে দিয়েছিল? চার্লস ডারউইন। নেক্সট লেখো 14 নম্বরে যে টেলিফোন, এই দুটো কনফিউজিং হবে, তো পাশাপাশি লেখাবো। একটা হলো টেলিফোন, টেলিফোন বলতে সেই আগেকার যে ল্যান্ডলাইন ছিল ওই টেলিফোন, আর এখনকার হলো মোবাইল ফোন। মোবাইল ফোন, টেলিফোন আর মোবাইল ফোন কে আবিষ্কার করেন? তো এখান থেকে দেখো কনফিউজিং হয়, তাই কনফিউজিং ক্লিয়ার করার জন্য মোবাইল কি অক্ষর দিয়ে শুরু? এম দিয়ে শুরু। তো যে ইনভেনশন করেছিল, যে আবিষ্কার করেছিল, তার নামটাও অবভিয়াসলি এম দিয়ে শুরু হবে। তো এম ফর কি? এম ফর মার্টিন, মার্টিন কুপার আবিষ্কার করে মোবাইল ফোন। আর টেলিফোন আবিষ্কার করেন কে? গ্রাহাম বেল। গ্রাহাম বেল আবিষ্কার করেন কি? টেলিফোন। এখানে একটু সাইটে লিখে নাও। 16 নম্বর লেখো এক্স রে। হাত পা হাড় ভেঙে গেলে আমরা কি করি? এক্স রে। কে আবিষ্কার করে? রন্টজেন। রন্টজেন আবিষ্কার করেন এক্স রে। আর লাস্ট লেখো স্টিম ইঞ্জিন। স্টিম, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছিল? স্টিম ইঞ্জিন থমাস, থমাস সার, থমাস সার্ভেরি, থমাস সার্ভেরি। চলে আসো পরের কোশ্চেনে। র্যান্ড কোন দেশের মুদ্রা? তো র্যান্ড হলো সাউথ আফ্রিকার কারেন্সি, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পর্তুগাল একটা ইউরোপিয়ান কান্ট্রি, আর ইউরোপিয়ান কান্ট্রির প্রত্যেকটারই কারেন্সি হলো ইউরো। শ্রীলঙ্কার কারেন্সি হলো কি? শ্রীলঙ্কার কারেন্সি হলো শ্রীলঙ্কিয়ান রুপি, শ্রীলঙ্কার রুপি। আর মায়ানমারের কারেন্সি হলো কিয়াত, কিয়াত হলো মায়ানমারের কারেন্সি। পরের কোশ্চেনে চলে আসো। সম্রাট অশোকের প্রশাসনে রাজুকরা কিসের তদারকি করতেন? তো সম্রাট অশোকের টাইমে রাজুকরা জমি জরিপ সংক্রান্ত বিষয়ে দেখতেন। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো রাজুকরা জমি জরিপ এবং জমির সীমানা নির্ধারক বিষয়ের তারা অধিকারী ছিলেন, এবং তাদের হাতে কিন্তু দোষীদের শাস্তি প্রদানের এবং নির্দোষ যারা তাদেরকে মুক্তি দেওয়ার ক্ষমতাও কিন্তু প্রদান করা হয়েছিল সম্রাট অশোকের দ্বারা। আচ্ছা, সম্রাট, এখান থেকে লেখো সম্রাট অশোক। সম্রাট অশোক, অশোকের থেকে কোশ্চেন দেবে যে কলিঙ্গের যুদ্ধে, কলিঙ্গের যুদ্ধ কে করেছিল? কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ কে করেছিল? তো কলিঙ্গ যুদ্ধ করেছিল অশোক। কলিঙ্গ কোথায় অবস্থিত বর্তমানে? ওড়িশা, ওড়িশা রাজ্যে অবস্থিত কলিঙ্গ। তো এইখান থেকে কোশ্চেন দেবে অশোকের কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে জানা যায় কোন শিলালেখ থেকে বা কোন অভিলেখ থেকে? তো জানা যায় সেটা হাতি গুম্ফা, হাতি গুম্ফা অভিলেখ, হাতি গুম্ফা অভিলেখ থেকে অশোকের কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে কিন্তু জানা যায়। তো অভিলেখের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে নেক্সট রিলেট করো যে
অশোক তার যে অভিলেখগুলো, তার অভিলেখগুলো কোন ভাষায় লিখেছে? প্রাকৃত। প্রাকৃত ভাষায় কিন্তু অশোক তার অভিলেখ লিখেছে। কিন্তু কটা লিপিতে লিখেছে? 4 রকম লিপিতে। 4টে লিপিতে লিখেছে। সেই 4টে লিপি কি কি? 4টে লিপি হলো ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি, সেকেন্ড হলো খরষ্টি বা খারষ্টি লিপি, তৃতীয় হলো আরমাইক লিপি, চতুর্থ হলো গ্রিক লিপি। তো কটা লিপিতে লিখেছে? 4 রকম লিপিতে লিখেছে। কি কি? ব্রাহ্মী, খারষ্টি, আরমাইক, গ্রিক। কোন ভাষায় লিখেছে যদি কোশ্চেন দেয়, তখন অ্যান্সার কি লিখবে? তখন অ্যান্সার লিখবে প্রাকৃত ভাষায় লিখেছে। অশোক থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, নেক্সট পেজে লিখছি, অশোক থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার আমলে আয়োজন করা হয়েছিল? কোশ্চেন দেবে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার আমলে আয়োজন হয়েছিল? কোথায় আয়োজন হয়েছিল? তো অশোকের আমলের আয়োজন হয়েছিল। তাহলে অশোকের আমলে রাজধানী কোথায় ছিল? অশোকের পাটলিপুত্র, অর্থাৎ বর্তমানে বিহারের রাজধানী পাটনা। তো পাটলিপুত্রতে কিন্তু আয়োজন হয়েছিল। কত সালে? সালটাও তোমাদের এক্সামে দিয়েছে, মনে রাখবে। 255 বিফোর ক্রাইস্ট বিসিতে কিন্তু আয়োজন হয়েছিল তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের। এবং এই তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের যিনি অধ্যক্ষ ছিলেন, সেই অধ্যক্ষের নাম কি? অর্থাৎ কার সুপারভাইজারিতে হয়েছিল এই তৃতীয় বৌদ্ধ সঙ্গীত? তো তার নামটা মনে রাখবে, মোগলিপুত্তিস। কোশ্চেন দেয় যে অশোক কার ছেলে? তো অশোক হলো বিন্দুসারের ছেলে। আচ্ছা, অশোকের অভিলেখ থেকে আরেকটা কোশ্চেন দেবে যে অশোকের সব থেকে ছোট অভিলেখ কোনটা? সব থেকে ছোট শিলালেখ বা সব থেকে ছোট অভিলেখ কোনটি অশোকের? তো সব থেকে ছোট অভিলেখের নাম হলো রুমানদেই অভিলেখ। এই রুমানদেই অভিলেখ কোথা থেকে পাওয়া গিয়েছে? পাওয়া গিয়েছে নেপাল থেকে। পাওয়া গিয়েছে। নেপালের কোথায়? নেপালের লুম্বিনী থেকে অশোকের রুমানদেই অভিলেখটা পাওয়া যায়। এবং এই রুমানদেই অভিলেখে কিসের ব্যাপারে চর্চা আছে? ট্যাক্স নিয়ে এটাতে কিন্তু চর্চা করা আছে। অশোক থেকে আরেকটা কোশ্চেন দেয়, সেই কোশ্চেনটা দেয় কি? দেয় যে সাঁচির স্তূপ কে নির্মাণ করেছিল? সাঁচির স্তূপ কে নির্মাণ করে? তো সাঁচির স্তূপ নির্মাণ করে সম্রাট অশোক। আরেকটা কোশ্চেন ঘুরিয়ে দেবে এই সাঁচির স্তূপ থেকে, সেটা কি দেবে? দেবে যে ভারতের সব থেকে বড় স্তূপ কোনটা? ভারতের সব থেকে বড় স্তূপ কোনটি? তো ভারতের সব থেকে বড় স্তূপ হলো সাঁচির স্তূপ। কনস্টেবলের এক্সামে কোশ্চেন দিতে পারে যে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের কথাই বলছি, যে সাঁচির স্তূপ কোন স্টেটে অবস্থিত? তো এটা মধ্যপ্রদেশে অবস্থিত সাঁচির স্তূপ, যেটা অশোক তৈরি করেছিল। এছাড়া অশোক আরেকটা জিনিস তৈরি করেছে কি? উত্তরপ্রদেশে গেলে দেখতে পাবে। উত্তরপ্রদেশের কোথায়? উত্তরপ্রদেশের সারনাথে যেতে হবে। তো উত্তরপ্রদেশের সারনাথে কি তৈরি করেছিল? অশোক স্তম্ভ, যেটা আমরা এখন দেখি যে অশোক স্তম্ভ, সেটাই তৈরি করেছিল কে? সম্রাট অশোক। তো কোথায়? উত্তরপ্রদেশে সারনাথে। এবং এই অশোক স্তম্ভের নিচে যদি ওখানে যাও দেখবে অশোক স্তম্ভের নিচে লেখা আছে সত্যমেব জয়তে। কোশ্চেন দেবে এই নিচে যে সত্যমেব জয়তে লেখা আছে, এটা কোন ভাষায় লেখা আছে? তো মাথায় রাখবে দেবনাগরী ভাষায় কিন্তু লেখা আছে সত্যমেব জয়তে অশোক স্তম্ভের নিচে।
কোথায়? উত্তরপ্রদেশের সারনাথে। তো অশোক থেকে এই ফ্যাক্টগুলো মনে রাখবে, এর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকতে পারে। পরের কোশ্চেনে চলে আসো, হিন্ডেনবার্গ লাইন কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? তো হিন্ডেনবার্গ লাইন অবস্থিত জার্মানি অ্যান্ড পোল্যান্ড, জার্মানি অ্যান্ড পোল্যান্ডের মধ্যে অবস্থিত কি হিন্ডেনবার্গ লাইন, অপশন সি এর সঠিক স্থান। আচ্ছা, ইন্ডিয়া আর ইন্ডিয়ার প্রতিবেশী আর তিনটে দেশের মধ্যে তিন রকম লাইন আছে, সেটা এখানে ভালোভাবে দেখে নাও। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান, AFG লিখছি। আরেকটা লেখো ইন্ডিয়া অ্যান্ড চীন, চায়না। ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে কি লাইন? র্যাডক্লিফ, র্যাডক্লিফ লাইন। ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন। দেখবে এই কোশ্চেন কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, ইন্ডিয়া আফগানিস্তান হোক, ইন্ডিয়া পাকিস্তান হোক, আর ইন্ডিয়া চায়না হোক, বহুবার দিয়েছে এই তিনটে থেকে। আর ইন্ডিয়া চায়নার মধ্যে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন অবস্থিত। এছাড়া আরো দুটো তিনটে লাইন পড়াবো যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দেয়, যেমন নর্থ কোরিয়া, সরি নর্থ অ্যান্ড সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে কোন লাইন? নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে 38 নম্বর 38 প্যারালাল লাইন, 38 প্যারালাল লাইন অবস্থিত। আচ্ছা, আরো দুটো প্যারালাল লাইন মনে রাখতে হবে। একটা হলো 49তম 49th প্যারালাল লাইন, কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? আরেকটা কোশ্চেন দেবে 17তম 17th প্যারালাল লাইন কোথায় অবস্থিত? তো 49তম প্যারালাল লাইন এটা অবস্থিত আমেরিকা, USA অ্যান্ড কানাডার মধ্যে, আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত। আর 17তম প্যারালাল লাইন এটা অবস্থিত উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে, নর্থ অ্যান্ড সাউথ ভিয়েতনাম মধ্যে অবস্থিত কি 17তম প্যারালাল লাইন। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার দিয়েছে, সেটা হলো নর্থ অ্যান্ড সাউথ কোরিয়ার মধ্যে কততম? 38তম প্যারালাল লাইন। আর ওপরের এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনে চলে আসো, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের দুটো জেলায় অভ্র উৎপাদন হয়, একটা তো এখানে অপশানে বলাই আছে পুরুলিয়া, আরেকটা পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়া। পুরুলিয়া এবং বাঁকুড়াতে কিন্তু অভ্র পাওয়া যায়, পশ্চিমবঙ্গে অভ্র উৎপাদনকারী রাজ্য পশ্চিমবঙ্গের। আচ্ছা, যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বেশি অভ্র উৎপাদন করা হয় কোথায়, অর্থাৎ লার্জেস্ট প্রডিউসার অফ মাইকা বা মিকা, মানে মিকাকে, এই অভ্রকে ইংলিশে বলা হয় মাইকা বা মিকা, কোন স্টেট? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কোন জায়গার নামও মনে রাখো, কারণ তোমাদের WBCS এর যে 2023-এর প্রিলিমস এক্সাম হয়েছে সেখানে এক্সাক্ট জায়গার নাম কিন্তু জানতে চেয়েছে। তো নেল্লর ডিস্ট্রিক্ট, নেল্লর জেলা, নেল্লর ডিস্ট্রিক্টে অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি ভারতের মধ্যে অভ্র উৎপাদন হয়ে থাকে। পরের কোশ্চেনে চলে আসো, নিচের কোন প্রাণীটার পিত্তথলি নেই? তো পিত্তথলি অর্থাৎ গাল ব্লাডার থাকে না কার? ইঁদুরের থাকে না। থাকে না কার? ইঁদুরের পাশাপাশি ঘোড়া, হর্স, ঘোড়ার কিন্তু থাকে না। থাকে না হরিণের, হরিণেরও কিন্তু পিত্তথলি থাকে না। এছাড়া কিছু পাখি যেমন কবুতর, পায়রা যাকে বলো, কবুতর বা পায়রা, এদেরও কিন্তু পিত্তথলি থাকে না। এবং এর পাশাপাশি সমস্ত অমেরুদণ্ডী প্রাণীদেরও কিন্তু গাল ব্লাডার অর্থাৎ পিত্তথলি থাকে না। গাল ব্লাডার থেকে একটা কোশ্চেন দেয়, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, যে গাল ব্লাডারের কাজ কি? গাল ব্লাডারের কাজ কি? গাল ব্লাডারের কাজ হলো পিত্ত রস,
পিত্তরস সঞ্চিত রাখে একটা থলিতে, সেই থলিকেই বলবো কি গাল ব্লাডার, পিত্তরস সেখানে সঞ্চিত থাকে। কোশ্চেন দেয় যেটা, যে পিত্তরস তৈরি হয় কোথা থেকে, পিত্তরস পিত্তরস তৈরি হয় কোথায়, ফার্স্ট অপশানে দেবে পিত্তথলি, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি জানা না থাকে পিত্তথলি মেরে চলে আসবে, যারা আন্দাজে মারে তাদের ক্ষেত্রেই বলছি অ্যান্সার হয়ে যাবে ভুল। তো পিত্তরস কোথায় তৈরি হয়, পিত্তরস তৈরি হয় কিন্তু যকৃতে, লিভারে কিন্তু পিত্তরস তৈরি হয়, এবং লিভার থেকে তৈরি হয়ে জমা থাকে কোথায়, জমা থাকে গাল ব্লাডার অর্থাৎ পিত্তথলিতে এসে জমা থাকে। পরে কোশ্চেনে চলে আসো, হাজার চুরাশির মা গ্রন্থের রচয়িতাকে, গ্রন্থের রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে মহাশ্বেতা দেবীর আরো দুটো বই এখান থেকে রিলেট করো, একটা হলো অরণ্যের অধিকার, অরণ্যের অধিকার, আর নেক্সট লেখো অগ্নিগর্ভ, অরণ্যের অধিকার আর অগ্নিগর্ভ। আশাপূর্ণা দেবী থেকে রিলেট করো, আশাপূর্ণা দেবী তোমাদের এর আগের ক্লাসে কিংবা এসএসসির ক্লাসে পড়েছি। আচ্ছা, একটা কথা বলে রাখি ক্লাসের মাঝখানে, ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা তোমার মতো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, বিএসসি হোক বা আদার্স কম্পিটিটিভ এক্সামে হোক, তারা এবিসিডি যে কোনো জায়গায় পড়ুক না কেন তাদেরকে তুমি শেয়ার করতে পারো ক্লাসের লিঙ্ক, তারা দেখে যদি ভালো লাগে তারা ক্লাস কন্টিনিউ করতে পারে, না ভালো লাগলে সেটা তাদের ব্যাপার। আরেকটা কথা বলে রাখি যে তোমাদের যে আদার্স এক্সামের জন্য ক্লাস চলছে জিকে জিএস এর, যেমন পুলিশের এক্সামের জন্য জিকে জিএস এর একটা ক্লাস চলছে এই চ্যানেলে, তারপর এসএসসির এক্সামের জন্য একটা ক্লাস চলছে, এসএসসির এক্সামে সেখানে কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ পড়ানো হচ্ছে, তো সেই ক্লাসগুলোকেও কিন্তু ফলো করবে, কারণ শুধুমাত্র এটা নয় যে আমি আলাদা আলাদা নাম দিয়ে ক্লাসগুলো পড়াচ্ছি বলে এটা নয় যে এই পিএসসি ক্লার্কশিপে শুধু এই কোশ্চেন আসবে ওখান থেকে আসবে না, বা এসএসসিতে যে ওখানে যেগুলো পড়াচ্ছি সেগুলো তোমাদের পুলিশের এক্সামে আসবে না, বা এখানে যেটা পড়াচ্ছি এটা এসএসসির এক্সামে আসবে না, এমনটা নয়। যে সমস্ত এক্সামে জিকে জিএস এর ক্লাস আছে, তো মানে যে সমস্ত এক্সামে থাকে জিকে জিএস টপিকটা, তো জিকে জিএস যাই পড়াই না কেন সবকিছুই কিন্তু সবকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তাই প্রত্যেককে বলছি যে এসএসসির যে টপিক ওয়াইজ ক্লাসটা করানো হচ্ছে সেটা ফলো করবে, সেটা কিন্তু দেখবে, এবং তার পাশাপাশি পুলিশেরও যে ক্লাসটা চলছে সেটাও দেখবে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্কই কিন্তু তোমাদের গ্রুপে প্রোভাইড করা হয়, তাই বারবার বলছি গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। তো এখান থেকে দেখো আশাপূর্ণা দেবীর থেকে যেটা বলেছিলাম সেটা কি, সেটা বা কোশ্চেন দিয়েছে তোমাদের এক্সামে, যে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। জ্ঞানপীঠ পুরস্কার কি, ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ পুরস্কার, তো জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম মহিলাকে আশাপূর্ণা দেবী। কোন বইয়ের জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন, প্রথম প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি বইটার জন্য তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। পরের কোশ্চেনে চলে আসো, জাতীয় বিজ্ঞান দিবস, এটাও কিন্তু তোমাদের যে এসএসসির ক্লাস চলছে সবে দুটো কি তিনটে ক্লাস হয়েছে, তো তার মধ্যে অলরেডি পড়ানো হয়ে গেছে, তার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট ডেটস পড়ানো হচ্ছে, যেটা এখানে কোশ্চেন রেখেছি, সেখানে জানুয়ারি মাস কভার হয়ে গেছে, সেখানে তোমাদের ফেব্রুয়ারি মাস কভার হয়ে গেছে, মাসটা সম্ভবত কিন্তু হয়েছে খেয়াল আসছে না। তো যাই হোক, তো ফেব্রুয়ারি এবং জানুয়ারি এই দুটো যারা ভালোভাবে পড়েছে তারা এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তো অ্যান্সার কি হবে, 28শে ফেব্রুয়ারি কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। যদি কোশ্চেন দেয় কেন পালন করা হয় করি আমরা 28শে ফেব্রুয়ারি, কারণ হলো এই 28 ফেব্রুয়ারি 1928-এর দিনটায় সিভি রামান একটা জিনিস আবিষ্কার করে, সেটা কি রামান এফেক্ট। এই রামান এফেক্ট আবিষ্কারের ঠিক 2 বছর পর ফিজিক্সে 1930 সালে ফিজিক্সের ওপর প্রথম ভারতীয় হিসাবে, ফিজিক্সের ওপর প্রথম ভারতীয় হিসাবে, প্রথম
প্রথম ভারতীয় হিসাবে সিভি রামান নোবেল পুরস্কার পেয়েছেন। তো যদি কোশ্চেন দেয় ফিজিক্সের ওপর প্রথম ভারতীয় হিসাবে কে নোবেল পুরস্কার পেয়েছে, অ্যান্সার করতে পারবে সিভি রামান। কত সালে পেয়েছে কোশ্চেন দিয়েছিল, 1930 সালে। কি জিনিস আবিষ্কার করার জন্য, রামান এফেক্ট আবিষ্কার করার জন্য তিনি কিন্তু পুরস্কারটা পেয়েছিলেন। এবার কোশ্চেন দিতে পারে যে এই বছর যে বিজ্ঞান দিবসটা পালন হলো 2024, থিম, মোস্ট ইম্পর্টেন্ট থিম কি ছিল? থিম ছিল ইন্ডিজেনিয়াস টেকনোলজিস। আচ্ছা, এখানে লিখেই দিচ্ছি আমি, ইন্ডিজেনিয়াস টেকনোলজি ফর বিকশিত ভারত, ছিল 2024-এর থিম। 5 জুন চলে আসো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে যে এই 5 জুনের উপরে বহুবার কোশ্চেন দিয়েছে। 5 জুনে কি পালন করা হয়? পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় কবে? 5 জুনে পালন করা হয়। 2024-এর থিম কি ছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে? 2024 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার। এবং একটা হ্যাশট্যাগ ছিল, তো সেই হ্যাশট্যাগটাই তোমাদের কোশ্চেনে দিতে পারে, কি ছিল? উই আর। হ্যাশট্যাগ দিয়েছিল, শুধুমাত্র হ্যাশট্যাগটাই কোশ্চেন দিতে পারে, তো হ্যাশট্যাগটা ভালোভাবে খেয়াল রাখবে। জি বড় হাতের হবে, জেনারেশন, GENERATION। তারপরে আরটা আবার বড় হাতের হবে, উইদাউট স্পেস, রিস্টোরেশন, জেনারেশন রিস্টোরেশন, ছিল 2024-এর 5 জুনের থিম। 15ই সেপ্টেম্বরে কি দিবস পালন করা হয়? 15ই সেপ্টেম্বরে আমরা পালন করি রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ার দিবস, অর্থাৎ ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে। আর 22শে ডিসেম্বর আমরা কি পালন করি? 22শে ডিসেম্বর আমরা পালন করি ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। আচ্ছা, এই কোশ্চেনটাও দিতে পারে যে ম্যাথমেটিক্স ডে কেন পালন করি আমরা রাষ্ট্রীয় ম্যাথমেটিক্স, কার স্মরণে? তো এটা আমরা পালন করি রামানুজের জন্ম বার্ষিকী স্মরণে, রামানুজের স্মরণে আমরা কিন্তু পালন করে থাকি ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। পরে কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোনটি টারশিয়ারি ক্ষেত্রে অন্তর্ভুক্ত নয়? তো এখানে লেখো প্রাইমারি সেক্টর। আগে একটু উদাহরণ দেখে নাও। প্রাইমারি সেক্টরের মধ্যে কোনটা পড়বে? প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে একদম আমরা গ্রাউন্ড লেভেলে, যেটা মনে করো চাষ করছি, মনে করো মাছ চাষ করছি, বা ধরো কোনো ঔষধি গাছ লাগাচ্ছি, তো একদম প্রাইমারি সেক্টরে যেটা মানে একদম গ্রাউন্ড লেভেলে যেটা, সেগুলো পড়বে প্রাইমারি সেক্টরের মধ্যে। অর্থাৎ এগ্রিকালচার পড়বে, ফিশিং পড়বে, পড়বে এর মধ্যে ফরেস্ট্রি পড়বে, তারপর খনন কাজ, মাইনিং এগুলো পড়বে প্রাইমারি সেক্টরের মধ্যে। সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি কি পড়বে? সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে কনস্ট্রাকশন পড়বে হচ্ছে জামা কাপড়ের যে ইন্ডাস্ট্রি, অর্থাৎ কি বলবো, ক্লোদিং ইন্ডাস্ট্রি,
ক্লোদিং ইন্ডাস্ট্রি পড়বে, হেভি ইন্ডাস্ট্রি, এগুলো পড়বে সেকেন্ডারি সেক্টর। মানে মাঠের থেকে ধরো কোনো ধান গম চাল তৈরি হলো, সেটাকে নিয়ে আসলো কোনো যে একটা ফ্যাক্টরিতে নিয়ে আসা হলো, এবার সেই ধানের থেকে চিড়ে তৈরি হলো, ধানের থেকে মুড়ি তৈরি হলো, ধানের থেকে চাল তৈরি হলো, বা এই ধান জাতীয় যে সমস্ত জিনিস, ধানের থেকে তেল তৈরি হলো, এগুলো কোন সেক্টরের মধ্যে? সেকেন্ডারি। এবার এইগুলো তৈরি হওয়ার পরে এগুলোকে তো পাঠাতে হবে, বা এগুলো দোকানে বিক্রি হওয়ার জন্য যাবে বাজারজাত হয়ে। তো এই যাওয়াটা ট্রান্সপোর্টেশন, তারপর যে বিক্রি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কি কোন সেক্টরের মধ্যে আসবে? এইগুলো আসবে তৃতীয় সেক্টর অর্থাৎ টারশিয়ারি সেক্টরের মধ্যে। টারশিয়ারি টারশিয়ারি সেক্টর। তো টারশিয়ারি সেক্টরের মধ্যে কি কি আসবে? টারশিয়ারি সেক্টরের মধ্যে আসবে যেমন ট্রান্সপোর্টেশন, বললাম এক্ষুনি, ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন, তারপর ব্যাংকিং, ব্যাংকিং, তারপর হসপিটালিটি, হসপিটালিটি, তারপর এডুকেশন, এডুকেশন, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এগুলো আসবে টারশিয়ারি সেক্টরের মধ্যে। তাহলে এখানে কি বলেছে, এর মধ্যে কোনটি টারশিয়ারি সেক্টরের অন্তর্ভুক্ত? তো অ্যান্সার হয়ে যাবে ব্যাংকিং, টারশিয়ারি সেক্টরের অন্তর্ভুক্ত। ম্যানুফ্যাকচারিং, এটা হয়ে যাবে ম্যানুফ্যাকচারিং, ফরেস্ট্রি আর মাইনিং, এগুলো প্রত্যেকটাই হয়ে যাবে কি প্রাইমারি সেক্টরের অন্তর্ভুক্ত। তাহলে অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। টারশিয়ারি সেক্টরের সঙ্গে অন্তর্ভুক্ত কোনটা? সেটা হয়ে যাবে ব্যাংক। পরের কোশ্চেনে চলে আসো, রুপিয়া মুদ্রাটা কে প্রচলন করেছিল? তো রুপিয়া মুদ্রা প্রচলন করে শের শাহ। তো মুদ্রার ব্যাপারে ডিটেলস আলোচনা করছি, তাহলে বুঝতে পারবে যে শের শাহ যে তিনটে মুদ্রা তিনি লঞ্চ করেছিলেন, সেই তিনটে মুদ্রা কি কি এবং কোন ধাতুর এবং কাদের জন্য। তো ফার্স্টে এখান থেকে লেখো সিক্কা বা কয়েন, কয়েন বলে লেখো। কোশ্চেন দেয় কিন্তু এখান থেকে, তো এখানে কয়েন বলে লেখো। ফার্স্টে লেখো সিন্ধু। সিন্ধু সভ্যতায় যে কয়েনটা ব্যবহার করা হতো সেটা হলো মাটির। তো মাটিরকে বলা হয়তো কি টেরাকোটা, টেরাকোটার কয়েন ব্যবহার করা হতো। সিন্ধুর পরে আসলো, সিন্ধু সভ্যতার পরে আসলো কি মৌর্য যুগ, মৌর্য সমাজ। এই মৌর্য যুগে তিন রকম কয়েন ব্যবহার করা হতো, কি কি? আহাত, আহাত ব্যবহার করা হতো কি? ব্যবহার করা হতো পাঞ্চ মার্ক, আহাত, পাঞ্চ মার্ক, মনে রাখতে হবে কষ্ট করেও তোমাদের এগুলো। আর একটা হলো পর্ণ, পর্ণ, আহাত, পাঞ্চমার্ক আর পর্ণ। তো এই পর্ণ যে কয়েনটা বা পর্ণ যে সিক্কাটা, এটা কিসের? এটা কিন্তু রূপোর ছিল, কিন্তু এটা ছিল অশুদ্ধ, অশুদ্ধ সিলভার কয়েন ছিল, অশুদ্ধ এটা সিলভার কয়েন ছিল। 3 নম্বরে লেখো, এখানে 3 নম্বরে লেখো 3 নম্বরে লেখো এখান থেকে যে মৌর্য যুগের পরে আসে কি ইউনানি, হিন্দ ইউনানি, হিন্দ ইউনানি। হিন্দ ইউনানিরা কোন প্রকার কয়েন? হিন্দ ইউনানি বলতে ইংলিশে কি বলবে? ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক। এরা কোন প্রকার কয়েনের প্রচলন করেছিল? এরা সর্বপ্রথম সোনার কয়েন, গোল্ডের কয়েন প্রচলন করে। তো যদি কোশ্চেন দেয় যে প্রথম গোল্ড কয়েন, প্রথম প্রথম গোল্ড কয়েন প্রচলন করে কে? তো প্রথম গোল্ড কয়েনের প্রচলন করে কারা? ইন্দো গ্রিকরা প্রথম গোল্ড কয়েনের প্রচলন করে। এরপর আসে কে? এরপর আসে কুষাণ বংশ, কুষাণ, কনিষ্ক। তো কুষাণ বংশ এসে পিওর গোল্ড কয়েন,
একদম খাঁটি সোনার গোল্ড কয়েনের এরা কিন্তু প্রচলন করে। কুষাণ বংশের পরে আসে গুপ্ত বংশ। তো নেক্সট পেজে লিখছি আমি গুপ্ত। গুপ্ত বংশে কিন্তু 3-4 রকম কয়েনের প্রচার হয়েছিল। কি কি? গুপ্ত বংশে কিন্তু সর্বাধিক গোল্ডের ব্যবহার হয়েছিল, সর্বাধিক। তাই যদি কোশ্চেন দেয় যে সর্বাধিক গোল্ড কয়েন ব্যবহার হয় কোন যুগে, সর্বাধিক গোল্ড কয়েনের ব্যবহার হয় কিন্তু গুপ্ত যুগে এসে। এবং সর্বাধিক যদি গোল্ড কয়েন ব্যবহার হয় তাহলে অসাধু ব্যবসায়ীরা সেখানে চলে আসবে, অর্থাৎ সব থেকে বেশি অশুদ্ধ গোল্ড কয়েন, অশুদ্ধ অশুদ্ধ গোল্ড কয়েন কিন্তু এই টাইমে ব্যবহার হয়েছিল। এবং এটা কার আমলে? তখন কোন গুপ্ত সম্রাট ছিল? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত তখন ছিল। সেই স্কন্দগুপ্তের আমলে সব থেকে বেশি কিন্তু অশুদ্ধ গোল্ড কয়েন কিন্তু প্রচলন হয়েছিল। এরপর এই আমলেই কিন্তু শুদ্ধ সিলভার কয়েন, শুদ্ধ সিলভার কয়েনও কিন্তু প্রচলন হয়েছিল। তো শুদ্ধ সিলভার কয়েন কার আমলে হয়েছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এছাড়া এই আমলে ময়ূর নামক একটা কিন্তু কয়েন চলেছিল, ময়ূর কয়েন। সেটা কার আমলে? সেটা হলো সমুদ্রগুপ্তের আমলে, সমুদ্রগুপ্তের আমলে। এছাড়া কড়ি, কড়ি বলতে তোমরা দেখে এখন দেখেছো কিনা বলতে পারবো না, তবে দেখে থাকবে যে ছোটবেলায় বা তোমাদের ঠাকুমার কাছে থাকতে পারে, অনেক পুরানো ঠাকুমা দাদুর কাছে থাকতে পারে কড়ি। কড়ি কিভাবে বোঝাবো? শঙ্খ যেমন দেখতে, শঙ্খের ছোট ছোট রূপ মতো, একদম ছোট্ট ছোট্ট রূপ মতো কড়ি। বিশেষ করে বিয়ে বিয়ে বা কোনো পূজা পার্বণ অনুষ্ঠানে দেখবে সেখানে এখনো হয়তো ওই তাদের যে রেওয়াজ নীতি আছে সেখানে ব্যবহার করা হয় কড়ি। তো কড়িও কিন্তু ব্যবহার করা হতো গুপ্ত যুগে, কি হিসাবে? কারেন্সি হিসাবে কিন্তু ব্যবহার করা হতো। এরপরে এসেছে কটা বললাম? 4টে। গুপ্ত ছিল কত? গুপ্ত ছিল 5 নম্বর। 6 নম্বর লেখো সাতবাহন বংশ। এরপরে এসছিল কি? সাতবাহন। তো সাতবাহন বংশ কি ব্যবহার করেছিল কারেন্সি হিসাবে? সীসা। কোশ্চেন দেবে সীসাকে কয়েন হিসেবে বা সীসাকে কারেন্সি হিসেবে ব্যবহার করেছিল কোন বংশ? সাতবাহন বংশ। কোশ্চেন দেবে যে চামড়া, চামড়াকে কয়েন হিসেবে ব্যবহার করেছিল বা কারেন্সি হিসেবে ব্যবহার করেছিল কে? ব্যবহার করেছিল হুমায়ুন, অর্থাৎ মুঘল রাজা হুমায়ুন। হুমায়ুনের সময় কারেন্সি ছিল কি? কয়েন ছিল চামড়ার। 8 নম্বর লেখো শের শাহ। শের শাহ, শের শাহ 3 রকম মুদ্রার প্রচলন করে। একটা ছিল গরিবদের জন্য, একটা ছিল মধ্যবিত্তদের জন্য, আর একটা ছিল ধনী যে সমস্ত ব্যক্তিরা ছিল তাদের জন্য। গরিব ব্যক্তিদের যে কয়েন ছিল তার নাম ছিল কি? তার নাম ছিল দাম। মধ্যবিত্তদের যে কারেন্সি ছিল তার নাম ছিল রুপিয়া, যেটা তোমাদের এক্সামে যেটা তোমাদের এখানে কোশ্চেন ছিল। আর ধনী ব্যক্তিদের জন্য আসারফি, আসারফি। তো দামটা তৈরি ছিল কি দিয়ে? দামটা তৈরি ছিল, যেহেতু গরিব তাহলে একটু কম দামি মেটাল হবে, সেটা হবে তামা। মধ্যবিত্তদের রুপিয়া, অর্থাৎ ছিল সেটা সিলভার, রূপো। আর আশারফি যেহেতু ধনী ব্যক্তিদের ব্যাপার স্যাপার, তো সেখানে ছিল কি? গোল্ড। তো এই 3 রকম কয়েন কিন্তু ব্যবহার করেছিল কে? শেরশাহ ব্যবহার করেছিল। পরের কোশ্চেনে চলে আসো। 2023 সালে যে বিশ্বকাপ হয়, ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের, তো জয়ের পর অস্ট্রেলিয়া কততম বিশ্বকাপ জিতলো? তো এখানে বলেই দিয়েছে যে অস্ট্রেলিয়া জয় করেছে, তাহলে কততম বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতলো সেটা? অস্ট্রেলিয়া এই 2023-এর আইসিসি ওডিআই নিয়ে 6ষ্ঠতম, 6খানা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো কোশ্চেন দেবে 2023
মেন্স আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপকে আমি শর্টে লিখছি WC আয়োজন করেছে কি? ইজি কোশ্চেন, প্রত্যেকেরই জানা উচিত, আমাদের ভারতেই কিন্তু আয়োজন হয়েছে। উইনার কোন কান্ট্রি হয়েছে? উইনার হয়েছে কোন দল? তো উইনার হয়েছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়ার জেতা উচিত ছিল, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, যে দল ভালো পারফরমেন্স সে দল কিন্তু জিতেছে। রানার্স আপ কে ছিল? রানার্স আপ ছিল ইন্ডিয়া। ইন্ডিয়া এর আগে কোনো ম্যাচ হারেনি, ফাইনালে গিয়ে ম্যাচটা হেরেছে। তো যাই হোক, তো ইন্ডিয়া থেকে মনে রাখতে হবে, যদি কোশ্চেন দেয় যে ইন্ডিয়া এখনো পর্যন্ত আইসিসি মেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ কটা জিতেছে, তো দুবার জিতেছে, 2 টাইমস জিতেছে। কোন কোন সালে জিতেছে? জিতেছে 1883 সালে, জিতেছে 2011 সালে। 1983 সালে ক্যাপ্টেন কে ছিল? ছিল কপিল দেব। 2011 সালে ছিল MS ধোনি, ক্যাপ্টেন ছিল। আর যদি এইবারটা জিততো তাহলে রোহিত শর্মার নামটাও কিন্তু এখানে ইনক্লুড হয়ে যেত, যদিও রিসেন্টলি T20 যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপ কিন্তু রোহিত শর্মার অধিনায়কত্বে কিন্তু জিতেছে কে? ইন্ডিয়া। যেটার আয়োজন হয়েছিল কোথায়? ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা মিলে কিন্তু আয়োজন হয়েছিল। তো এখান থেকে সেটা বাদ দাও, সেটা অন্য একদিন করাবো। এখান থেকে যে টপিকটা এখন পড়ছি সেটা দেখো, যে এখান থেকে কোশ্চেন দেবে যে 2023-এ মেন্স আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে কে? আয়োজন করেছে ইন্ডিয়া। তাহলে এর পরবর্তী ঠিক 4 বছর পরে হবে 2027। তো 2027-এ আয়োজন করবে কে? তো 2027-এ আয়োজন করবে 3টে কান্ট্রি মিলে, সাউথ আফ্রিকা, যে T20 বিশ্বকাপে কিন্তু রিসেন্টলি রানার্স আপ হয়েছে, অর্থাৎ ফাইনালে হেরেছে। সেই সাউথ আফ্রিকাই কিন্তু আয়োজন করবে। এবং সাউথ আফ্রিকার পার্শ্ববর্তী আরো দুটো দেশ, জিম্বাবুয়ে, আরেকটা হলো কি নামিবিয়া। জিম্বাবুয়ে অ্যান্ড নামিবিয়া, এই 3টে জায়গায় মিলে কিন্তু 2027-এ আইসিসি পুরুষ ক্রিকেট ওডিআই ওয়ার্ল্ড কাপের কিন্তু আয়োজন হবে। আচ্ছা, এখানে 2023 থেকে আরো দুটো কোশ্চেন করাবো। এক্সামে কোশ্চেন দেবে যে অ্যানথেম কি ছিল? অ্যানথেম 2023 কি ছিল? অ্যানথেম ছিল দিল জাসান বলে। কোশ্চেন কিন্তু এক্সামে দিয়েছে, মাথায় রাখবে, দিল জাসান বলে। এবং অপশন এমন এমন দেবে, অপশনগুলো আমার খেয়াল আসছে না, দিয়েছিল সেখানে। প্রত্যেকটা অপশনই যারা পড়ে যায়নি তাদের মনে হচ্ছিল হ্যাঁ এইটা যেন ছিল, কারণ এটার দিকে অতটা খেয়াল করেনি অ্যাকচুয়ালি স্টুডেন্টরা। তো এবং যেগুলো দিয়েছিল প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো অ্যাডে টাইমে বা কখনো কখনো কিন্তু সেই বিশ্বকাপের মধ্যেই দেখানো হয়েছে। কিন্তু অ্যানথেম কি ছিল? অ্যাকচুয়ালি অ্যানথেম ছিল দিল জাসান বলে। আরেকটা কোশ্চেন এখান থেকে দেবে যে ম্যাসকট কি ছিল? ম্যাসকট ছিল, দুজনের নাম মনে রাখবে, একটা ছিল ব্লেজ আর একটা ছিল টঙ্ক। ব্লেজ আর একটা ছিল টঙ্ক, ব্লেজ অ্যান্ড টঙ্ক। চলে আসো পরের কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য ইন্টিগ্রেটেড সিমুলেটর কমপ্লেক্সের নাম ধ্রুব? এই ধ্রুব গড়ে উঠেছে, ইন্টিগ্রেটেড সিমুলেটর কমপ্লেক্স। তো কোথায় গড়ে উঠেছে? তো এটা রিসেন্টলি কিন্তু কেন্দ্রীয় যিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কেরালের কোচিতে অবস্থিত সাউদার্ন নেভাল কমান্ডে ইন্টিগ্রেটেড সিমুলার কমপ্লেক্স ধ্রুব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেরালার কোথায়? কেরালার কোচিতে। পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। সম্প্রতি সরোজা বৈদ্যনাথন মারা গিয়েছেন, প্রয়াত হয়েছেন। তিনি কোন পেশার সাথে সংযুক্ত ছিলেন? তো তিনি একজন ফেমাস ড্যান্সার ছিলেন। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।